গ্রিনিচ টেমস নদীর তীরে লন্ডনের এই সদর শহরটিকে পৃথিবীজোড়া মানুষ একটাকে চেনে মূলত গ্রিনিচ মিন টাইম বা জিএমটির জন্য। লন্ডনের এই ছোট্ট সুন্দর প্রাণবন্ত ঐতিহাসিক এলাকাটি স্বনামধন্য গ্রিনিচ মানমন্দিরের জন্য, যেখান দিয়ে অতিক্রম করেছে কাল্পনিক ভৌগোলিক রেখা মূল মধ্যরেখা, যা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম এই দুই গোলার্ধে ভাগ করেছে। তবে শুধু এই মানমন্দিরই নয়, গ্রিনিচে রয়েছে আরও অনেক কিছু। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। লন্ডন সিরিজের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে আমাদের গ্রিনিচ ঘোরার গল্প। গ্রিনিচে গিয়ে কোথায় কোথায় ঘোরা যায়, কী কী দেখা যায়, তার সমস্ত সুলুক সন্ধান থাকছে আজকের এই ভিডিওতে। আমার সঙ্গে গ্রিনিচ শহরটা ঘুরে দেখতে সঙ্গে থাকো শেষ পর্যন্ত। গ্রিনিচে রয়েছে রয়্যাল মিউজিয়াম অফ গ্রিনিচ, যেটা 4টি জিনিস নিয়ে একত্রে গঠিত, যার মধ্যে একটি হলো ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম। এটি স্থাপিত হয় 1937 সালে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই মেরিটাইম মিউজিয়ামেরই গেটের সামনে। গ্রিনিচের সঙ্গে সমুদ্র যাত্রা এবং দিক নির্ণয়ের কানেকশন তো সেই 1675 সাল থেকেই, যখন এখানে রয়্যাল অবজারভেটরি বা মানমন্দিরটি নির্মিত হয়। সেই সবেরই বহু নিদর্শন রয়েছে এই মেরিটাইম মিউজিয়ামে। এছাড়াও গ্রিনিচে রয়েছে কুইন্স হাউস, যা রয়্যাল মিউজিয়াম অফ গ্রিনিচের অন্তর্গত, যেখানে 16 শতকে ছিল রাজপরিবারের প্রাসাদ। রয়্যাল মিউজিয়াম গ্রিনিচের আরেকটি অংশ হলো এই রয়্যাল অবজারভেটরি। সেই যুগে অক্ষাংশ বা ল্যাটিটিউডের কনসেপ্ট অলরেডি থাকার জন্য সমুদ্রযাত্রার সময় সমুদ্রের উপরে নাবিকেরা তাদের অবস্থান কোন স্থান থেকে ঠিক কতটা উত্তর বা দক্ষিণে রয়েছে সেটা বুঝতে পারলেও কতটা পূর্ব বা পশ্চিমে যেতে হবে সেটা বুঝতে পারতো না। তার ফলে বহু জাহাজ হারিয়ে যেত। সেই দিশাহারা নাবিকদের দিক নির্ণয়ের সুবিধার জন্যই একটি কাল্পনিক রেখা নির্ধারণ করা হয়, যা কল্পনা করা হয় ঠিক এই অবজারভেটরিতে। এই হলো সেই রেখা, প্রাইম মেরিডিয়ান লাইন বা মূল মধ্যরেখা। এই স্থান মানে গ্রিনিচের দ্রাঘিমা ধরা হয় 0 ডিগ্রি, আর গ্রিনিচ থেকে অন্য যে কোনো স্থানের সময়ের ব্যবধান দিয়ে সেই স্থানের অবস্থান যে দ্রাঘিমা, সেটা খুব সহজেই নির্ধারণ করা সম্ভব হয়। এর মধ্যে রয়েছে একটা গিফট শপও। গ্রিনিচ রয়্যাল অবজারভেটরি নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, লিংক দিয়ে দিলাম উপরের আই বাটনে। যারা এখনও ভিডিওটা দেখোনি, অবশ্যই অনুরোধ করব একবার ভিডিওটা দেখে নেওয়ার জন্য। গ্রিনিচে এলে আরেকটা জায়গা যেটা মিস করা যাবে না, সেটা হচ্ছে গ্রিনিচ মার্কেট। গ্রিনিচ মার্কেটটা একটা খুব সুন্দর ছোট কভার্ড মার্কেট। এই জায়গাটায় সেই 17 শতকে একটা মার্কেট স্থাপিত হলেও এই বর্তমান মার্কেটটি স্থাপিত হয়েছিল 1930-এর দশকে। সেই সময় মূলত মাছ, মাংস, ডিম, ফল, সবজি ইত্যাদির কেনাবেচা চলতো এই মার্কেটে। আর এখন এখানে পাওয়া যায় নানা রকম অ্যান্টিক জিনিস, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, রয়েছে জামা কাপড় থেকে খাবার দাবার সব কিছু। এই মার্কেট খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। চলো আমরা মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখি, আর দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখন বেলা 2টো মতো বাজে, খিদেও পেয়ে গেছে আমাদের বেশ একটু। খাবারের দোকানগুলো একটু ঘুরে দেখব, যদি কিছু ভালো খাবার দাবার পাওয়া যায় তাহলে লাঞ্চটা এখানেই সেরে নেব। খুব সুন্দর দাবার সেট পাওয়া যাচ্ছে। নানা রকম পারফিউম, ঘর সাজানোর জিনিস, ফুলের দোকান। ইংল্যান্ডের এই ছোট ছোট মার্কেটগুলো আমার খুব ভালো লাগে। লোকাল মানুষজন তাদের নানা রকম পসরা সাজিয়ে বসে এই দোকানগুলোতে।
এগুলো যেমন সব হাতের কাজের জিনিস, হাতে আঁকা ছবি বা কোনো শিল্পকর্ম। আর সবথেকে ভালো লাগে তো খাবারের দোকানগুলো। বিভিন্ন দেশের বিভিন্ন কুইজিনের খাবার এই মার্কেটগুলোতে এক জায়গায় পাওয়া যায়। তোরা চলে এসছে একটা ডোনাটের দোকানের সামনে। ডোনাট ও খুব পছন্দ করে। এটাও মনে হচ্ছে একটা ক্রেপের দোকান। এদিকে রয়েছে সুশি, এগুলোকে বলে চুরোজ। এটাও একটা মিষ্টি মিষ্টি খাবার। এদিকে আছে আইসক্রিম স্টল। তোরার জন্য নিলাম একটা আইসক্রিম আর আমরা খেলাম স্কচ এগ। স্কচ এগ অনেকটা আমাদের ডিমের ডেভিলের মতোই, তবে এর ভিতরে ডিমের সাথে থাকে সসেজ। এতটাই হেভি হয় যে একটা খেলেই মোটামুটি পেট ভরা যায়। এখানে আবার দেখি একটা জামাইকান ভদ্রলোক ডাব বিক্রি করছে। গ্রিনিচ মার্কেটে টুকটাক খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে এলাম। দুপা এগোতেই চোখে পড়বে বিশাল এই জাহাজটি। এটা ছিল একটা ব্রিটিশ ক্লিপার শিপ। ক্লিপার শিপ হলো খুব দ্রুতগামী বাণিজ্যিক পণ্যবাহী ভেসেল। এর নাম হলো কাটি সার্ক। রয়্যাল মিউজিয়াম অফ গ্রিনিচ যে 4টি জায়গা নিয়ে গঠিত বলছিলাম, তার চতুর্থ স্থান হলো এই কাটি সার্ক। 1869 সালে তৈরি এই জাহাজ ছিল বিশ্বের খুব দ্রুতগামী টি ক্লিপার বা চা বহনকারী জাহাজ। বর্তমানে এই জাহাজটি একটি মিউজিয়াম। টিকিট কেটে ভিতরে ঢোকা যায়। আমরা এবারে আর ভিতরে ঢুকিনি, তবে গতবারে 2017 সালে যখন আমরা লন্ডনে এসেছিলাম, তখন আমরা এই কাটি সার্কের ভিতরে ঢুকেছিলাম। এই ছবিটা সেই সময় তোলা। কাটি সার্কের ঠিক পাশেই টেমস নদীর তীরেও দেখি একটা মেলা মতো বসে আছে। এখানেও অনেক রকম খাবারের দোকান বসেছে। একটা ইন্ডিয়ান খাবারের দোকানও দেখতে পেলাম, যেখানে পাওয়া যাচ্ছে হট কাটি রোলস। এটা দেখেই পার্ক স্ট্রিটের হট কাটি রোলসের কথাও মনে পড়ে যাচ্ছিল, কিন্তু এখন আমাদের পেট ভর্তি, তাই আর খাওয়া গেল না। সামনে এই যে গোল বিল্ডিংটা দেখছো, এটাও কিন্তু বেশ মজার জিনিস। এটা হলো গ্রিনিচ ফুট টানেলে যাওয়ার রাস্তা। এই গ্রিনিচ ফুট টানেল হলো একটা 1215 ফুট লম্বা রাস্তা, যেটা টেমস নদীর নিচ দিয়ে গিয়ে এক প্রান্ত গ্রিনিচকে অন্যদিকের মিল ওয়ালের সঙ্গে যোগ করেছে। অদ্ভুত ব্যাপার, তাই না? 1902 সালে এই টানেলটি ওপেন হয়। সারা দিন রাত খোলা থাকে। প্রতিদিন এই টানেল দিয়ে প্রায় 4000 মানুষ নদী পারাপার করে। শুধু এই ফুট টানেলই নয়, ওপারে লন্ডনের দিক থেকে আসার সময় যে ডিএলআর ট্রেন আসে গ্রিনিচে, সেই ট্রেনও কিন্তু নদীর নিচের একটা টানেল দিয়েই নদী পারাপার করে। লন্ডন থেকে ডিএলআরের ট্রেনে করে গ্রিনিচ চলে আসা যায় 8 ঘন্টার মধ্যেই। এই গার্ডেনটার মধ্যেও দেখছি আবার মেলা মতো বসেছে। আমরা আসার সময় এসেছিলাম ডিএলআরে করে, কিন্তু ফেরার সময় ভাবলাম টেমস নদীর উপর দিয়ে বোটে করে যাব। এটা হচ্ছে বোটের টিকিটের কাউন্টার। দুরকম বোট আছে, একটা হচ্ছে উবার বোটস, যেটা খুব হাই স্পিড। উবার বোটসের ভাড়াও কম আর এটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। আর একটা আছে সাইট সিইং বোট, যেটা একটু আস্তে আস্তে যাবে এবং তাতে একজন গাইড থাকবেন, তিনি দুধারের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো দেখাতে এবং বোঝাতে বোঝাতে যাবেন। আমরা সাইট সিইং বোটের টিকিট কাটলাম, ভাড়া পড়লো ওই 11 পাউন্ডের আশেপাশে। আমরা এখন বোটে উঠছি আর এই পুরো বোট রাইডটা শেয়ার করব তোমাদের সাথে। আমাদের টার্গেট ওপরে একটা জায়গা পাওয়া, দেখা
যাবে। আমি ওকে ধরবো, তুমি রেলিংটা ধরে নাও। Afternoon, everybody. Mind you step. I help you with the pram, mate. উপরে চলো উপরে চলো You can leave the pram over here, sir. কি করবে, উপরে যাবে? হ্যাঁ উপরে যাবে। Life rings, life rafts and life jackets. All of our emergency equipment and emergency exits are clearly marked with green and cream signs, and in the very unlikely event of an emergency, you will be told how to proceed by a member of the crew. We're going to be heading upriver, and our first stop will be Butler's Wharf Pier next to Tower Bridge. After that, we cruise direct to Westminster. It's only a short walk from there. If anybody wants to go to Bankside Pier, don't stop there either on the way up. So jump off at the tower. This is a nice walk through London Bridge City to get to Bankside. Before we turn the boat, we're just going to row. গ্রিনিচ থেকে এই বোট সার্ভিসটা যাবে ওয়েস্টমিনস্টার পর্যন্ত, মানে একদম লন্ডন আইয়ের সামনে পর্যন্ত। এর মাঝে একটা স্টপ থাকবে টাওয়ার ব্রিজে। The Queen's House and the National Maritime Museum, which is next door, are both free to visit, and they're home to a world-renowned art collection. এখন আমরা ক্রস করছি ক্যানারি ওয়ার্ফ। ক্যানারি ওয়ার্ফকে বলা যায় লন্ডনের অন্যতম একটি অর্থনৈতিক কেন্দ্র। অসংখ্য হাই রাইজ বিল্ডিংস, যেগুলো সবই অফিস বিল্ডিং, প্রায় 1,60,00,000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে এটা লন্ডনের ব্যস্ততম অফিস পাড়া। আজকে লন্ডনের তাপমাত্রা প্রায় 24-25 ডিগ্রি সেলসিয়াস। বোটের উপর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আমাদের এই জার্নিটা। দেখতে দেখতে আমরা চলে এলাম টাওয়ার ব্রিজের কাছে। বাঁদিকেই রয়েছে পিয়ারটা, যেখানে বোটটা একবার দাঁড়াবে এবং কিছু প্যাসেঞ্জার নেমে যাবে। কিন্তু সেখানে এখন অলরেডি একটা বোট দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার নামাচ্ছে। সেই জন্য আমাদের বোটটা বলল যে টাওয়ার ব্রিজের নিচ দিয়ে ক্রস করে ঘুরে আবার আসবে ওই পিয়ারের কাছে। Now, Tower Bridge was designed by Horace Jones and John Wolfe Barry. It was completed in 1894. The centre span of the bridge opens like a drawbridge. That's to allow large ships, like the Dixie Queen, into the upper pool of London. The two centre bascules weigh 1,100 tonnes each. They are so well balanced that they could be opened with just 1 pint of water in only 90 seconds. Nowadays, the bridge is electric and it is a working museum as well. For £12.30, which is a bit of an odd price, but it's a cheap price, take the lift to the top of the North Tower. So if you're going to the Tower of London or London Bridge, it's something that you can do. You can easily add it into your day out without taking up too much time. টেমস নদীর উপর থেকে একদম সামনে থেকে আমাদের সামনে টাওয়ার ব্রিজ। ব্রিজটার আর্কিটেকচারটা এতটাই সুন্দর। এই ব্রিজের উপর দিয়ে বহুবার এপার ওপার করেছি। নদীর দুই ধার থেকে মন খুলে বহুবার এই ব্রিজের ছবি তুলেছি, কিন্তু জলের উপর থেকে একদম সামনে থেকে এই ব্রিজটা দেখা, এটা একটা আলাদাই অভিজ্ঞতা। বড় জাহাজ পাস করার সময় টাওয়ার ব্রিজটা মাঝখান থেকে খুলে যায়। টাওয়ার ব্রিজটা খোলা এবং বন্ধ হওয়ার সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে,
বেশ ভালো লাগে দেখতে। যারা দেখোনি একবার ভিডিওটা দেখে নিতে পারো। Through Tower Bridge and on the right, we have the Tower of London. The square keep with the 4 turrets is the White Tower. It was built for William the Conqueror. It was completed in 1098. Over the last 900 years, the tower has been a royal palace, the Royal Mint, an armoury, observatory, a menagerie, place of execution, and home to the crown jewels. Over on the left-hand side we have HMS Belfast. She was built in the Harland and Wolff shipyard in Belfast, the same shipyard as the ill-fated Titanic. Great fire started. We're just passing through London Bridge, the 5th bridge to span the river on this site. The first one was a wooden bridge built by the Romans in around 43 AD. This bridge was opened by our late Queen in 1970. Passed through the Millennium Bridge. It's locally known as the Wibbly Wobbly Bridge. It was opened by our late Queen in the Millennium year, then it was closed by the police because it wobbled quite violently. They had to close this bridge for 2 years while they spent millions of pounds dewobblising it just to make it safe. This bridge replaced the old London to Chatham and Dover Railway. That was taken away, and the red columns on either side are ornamental. If they took the red columns away, it would undermine the foundations of the other 2 bridges. This next bridge is Blackfriars Road Bridge, built at the request of Queen Victoria to commemorate a Dominican monastery that stood over on the right. Affectionately known as the Ladies' Bridge. That's because it was built by the Women's Land Army during the Second World War. The ladies built the longest bridge in central London. It's just under a quarter of a mile. It's also one of the only bridges in central London to have been built on time and on budget. So well done to the girls. Now on to the right-hand side. We've got London's oldest landmark, Cleopatra's Needle. That obelisk stood in Heliopolis in Egypt in around 1500 BC. Traditionally, sphinxes are guardians. They ought to be facing away. They gave up their sponsorship because it wasn't making them enough money. On a sunny day here in London, that I can make up to £16,500 in only 30 minutes. I have got আমাদের বোট রাইড আজকের মতো শেষ হতে চলেছে। আমরা চলে এসেছি ওয়েস্টমিনস্টার পিয়ারের কাছে। আমাদের সামনেই ওয়েস্টমিনস্টার ব্রিজ, তার পিছনে প্যালেস অফ ওয়েস্টমিনস্টার, এলিজাবেথ টাওয়ার, আর টাওয়ারের মাথায় চারদিকে 4টে মুখওয়ালা ঘড়ি আর তার বিখ্যাত ঘণ্টা বিগ বেন। গ্রিনিচ জায়গাটা এবং সেখান থেকে ফেরার এই বোট রাইডটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। গ্রিনিচ পর্বটা আজকে এখানেই শেষ করছি। এখান থেকে আমরা গিয়েছিলাম লন্ডনের বাংলা টাউনে। লন্ডনের বিখ্যাত বাঙালি পাড়ার গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। আমার লন্ডন সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।